দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক সকালবেলা থেকে। সাথে রয়েছি আমি মাহমুদ বিন মারুফ। দৈনিক সকালবেলা নিয়মিত আয়োজন সকালবেলা সমসাময়িক। সকালবেলা সমসাময়িকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক যা কিছু ঘটছে তা নিয়ে আলোচনা করে থাকি। আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ স্যার। স্বাগত ও দরকার। আপনি নিশ্চয়ই জানেন যে সামনে খুব দ্রুত সময় ঘনিয়ে আসছে স্থানীয় সরকার নির্বাচন। এবং এই নির্বাচনকে ঘিরে সব রাজনৈতিক দলগুলো আসলে তাদের প্রস্তুতি নেয়া শুরু করেছে ইতিমধ্যে। এই এর মধ্যে বাদ নেই আওয়ামী লীগও। যদিও দলটির কার্যক্রম সংসদের ইয়ে থেকে আইন করে আসলে সেই কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এবং এখন পর্যন্ত তাদের কার্যক্রম আইনিভাবে নিষিদ্ধই আছে। তবুও আওয়ামী লীগ কিন্তু বসেনি। দলটির যে সভানেত্রী শেখ হাসিনা তিনি আসলে এক অডিও বার্তায় বলেছেন যে সামনে স্থানীয় সরকার নির্বাচন। সে সরকার স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমেই অংশ নেওয়ার মাধ্যমে তারা আসলে রাজনীতিতে ফিরতে চায়। এই বিষয়টা নিয়ে আসলে কি ভাবে ভাবছেন? ধন্যবাদ আসলে কি আপনাকে। করা সম্ভব? ধন্যবাদ আপনাকে। ১৭ মাস হয়েছে এত বড় একটা প্রেসিড শহীদের রক্তের উপর দাঁড়িয়ে বিদায় নিয়েছে। বেশ ৭০ মাস পরেই আলোচনাটা আসছে তার নেত্রী বলছেন নির্বাচনে প্রথমত তত্ত্বাবধায়ক সরকারের আমলেই একটা স্লোগান হয়েছিল সুষমা তৎকালীন নেতৃত্ব চেয়েছিলেন যেটাকে অবৈধ ঘোষণা করতে তখন থেকে আওয়ামী লীগ নিষেধ। আজকে পর্যন্ত সেটা আছে। যেহেতু সংসদে বিরোধী দল আছে সবার দাবি দেওয়া আছে। জুলাই সনদের মধ্যে এগুলো উল্লেখ ছিল। যার দরুন গভর্নমেন্ট বর্তমান সরকার এটা মানতে বাধ্য এবং এই জন্যই এটা বন্ধ রয়েছে। আপনি যে প্রশ্নটা করতেছেন যে আওয়ামী লীগ আসলে নির্বাচনে আসবে না। আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল ছিল। তাদের তো বিশাল সমর্থক গোষ্ঠী। আওয়ামী লীগের নেতৃত্বের ব্যর্থতার কারণে নেতৃত্ব মিথ্যা কথার মধ্য দিয়ে এবং স্বৈরাচারী মনোভাবের কারণে মানুষকে গণতন্ত্র থেকে দূরে সরিয়ে দেওয়ার কারণে ভোটবিহীন নির্বাচন করার কারণে তারা গণদীক্ষিত হয়েছে। তারা এদেশের গণতান্ত্রিক মনা যত মানুষ ছিলেন, সমস্ত মানুষকে জেলে পুরে, কষ্ট করে, গুম করে, হত্যা করে, রক্ত দিয়ে কাজগুলো করেছে। ওই সময় নির্বাচনের কোনো পরিবেশই ছিল না। ৩টা ৪টা নির্বাচন হয়েছে, একসময় ভোটারবিহীন হয়েছে, আরেকবার রাতের বেলা হয়েছে, আরেকবার নিজেরা করে ফেলেছে, আরেকবার ঘোষণা দিয়েছে। ভোটের নামে একটা মানে তামসা যেটাকে বলে, একটা তামসা করেছে, পাগলামি করেছে, ছিনিমিনি খেয়েছে। এখন ভোটের ইলেকশন যখন আসছে, একটা সুন্দর নির্বাচন গেছে দেশে। এখন যখন লোকাল গভর্নমেন্ট আসছে, তখন সবাই নির্বাচনে নামার জন্য যাচ্ছে। আমি আমার এলাকায় দেখে আওয়ামী লীগের অনেক নেতৃত্ব নীরবে কাজ করে যাচ্ছে। ইভেন তারা অনেকখানি প্রেশার দিচ্ছে অন্য দলের লোক, বিশেষ করে বিএনপিকেও অনেক জায়গায় থ্রেট করতেছে। অন্য দলকে তো আছেই। সুতরাং তারা চেষ্টা করতেছেন এই নির্বাচনের মধ্য দিয়ে তাদের অবস্থান জানার দিকে তারা দাঁড়িয়ে যেতে শুরু করবে। এটা আরেকটা পার্ট। ১ম পার্ট হইছে যারা অন্যায় করেছে আমাদের শহীদদেরকে হত্যা করেছে। অস্থির মুগ্ধের রক্তের উপর যারা দাঁড়িয়েছে, তাদের তো বিচারের মুখোমুখি হইতে হয়। সাঈদের হত্যার মামলা ইতিমধ্যে ঘোষিত হয়েছে। এই বিচার সঠিক হয়েছে বলে সাঈদের বাবা অস্বীকার করেছেন। যে আপিল করেছেন সেটাও চলছে। মুখামুখি হতে হবে। যত অন্যায় আপনি করেছেন অন্যায়ের মুখামুখি হন। হওয়ার পরে আপনি যদি ফ্রেশ হয়ে আসতে পারেন, কোর্ট যদি আপনাকে বলে আপনি দলীয়গতভাবে নির্বাচন করবেন। এখন তো যেহেতু দল নাই, তাহলে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ নির্বাচনে যাবে। অলরেডি যাচ্ছে, ঘুরতেছে, কাজ করতেছে। কিন্তু সেখানে যদি কোনো কারণে দলের সমর্থন থাকে, দলের লোক থাকে, ফ্যাসিবাদী যে রাজত্ব কায়েম করা হয়েছিল তার সাথে জড়িত থাকেন। তারপরে যারা ফ্যাসিস্ট ছিলেন, যারা জনতার উপরে গুলি করেছে, হত্যা করেছে, অত্যাচার করেছে, তাদেরকেও তো আইনের আওতায় আনতে হবে। তারা যদি নির্বাচনে যায় তাদেরকে ওই আইনের আওতায় নিয়ে জেলে দিতে হবে। তাদের বিচার করতে হবে। নাহলে তো জনগণ হঠাৎ করে তাদের বিচার করে ফেলবে। তখন তো আরেক বিপদ ঘটবে। আমি মনে করি সাংগঠনিকভাবে তাদের তো যাওয়ার সেই সুযোগ নেই। ব্যক্তিগতভাবে ভিতরে আওয়ামী লীগ করেন, প্রকাশ্য আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের সাথে মিলেমিশে ছিলেন। এই ধরনের মানুষরা নির্বাচনে আসার জন্যে অনেক চেষ্টা করে যাচ্ছে। সামনের সময়ই বলে দিবে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না। জনগণ যদি মনে করে যে তারা নির্বাচনে আসা উচিত না, তাহলে নির্বাচন থেকে তারা বঞ্চিত হবে। আর যদি জনগণ মনে করে যে না সবাই মিলে নির্বাচন হওয়া উচিত, তখন সেই সিদ্ধান্ত তখন হবে। যেমন জনগণ এবার ৭০ বছরের আন্দোলন যে করেছে, কার নেতৃত্ব হয়েছে? কে এটার সঠিক নেতৃত্ব দিয়েছে? কে ছিলেন মানে প্রধান ব্যক্তিত্ব?
তাকেই তো বাংলাদেশের মানুষ ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে। গল্প আপনি অনেক করতে পারেন, বাট মানুষ তার টার্গেট কখনো ভুল করে। কারণ আমি মনে করি জনগণ যদি মনে করে কোনো ব্যক্তিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে, সেটা করবে। আর যদি তা না মনে করে, সেটা জনগণ প্রতিরোধ করবে, জনগণ প্রতিহত করবে। ভোটের মাধ্যমে হতে পারে, মিছিলের মধ্যে, স্লোগানের মধ্যে হতে পারে। আরো অন্য উপায় আছে। অপরাধ করলে তাকে তো সেই আইনের আওতায় আসতে হবে। দেশে আইনের শাসন চলছে। সুতরাং আমি মনে করি দলগতভাবে আওয়ামী লীগ যেতে পারবে না। তাদের সমর্থকরা যারা আছেন তারা নির্বাচনে যাবে। যদি নির্দোষ লোকজন থাকেন, তাহলে নির্বাচনে যাওয়ার জন্য ওই সময় পরিবেশই আপনাকে বলে দিবে কোনটা ডিসিশন নিবেন, সরকার কোনটা ডিসিশন নিবেন, জনগণ কোনটা ডিসিশন। সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে আপনি হবে। বলছিলেন যে পরিবেশের কথা বলছিলেন আসলে যে পরিবেশ বলে দিবে তারা নির্বাচনে যাবে কিনা। তো আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আসলে আওয়ামী লীগ যদি স্বতন্ত্রভাবে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নেয় বা নির্বাচনে যেতে চায় সেক্ষেত্রে সরকার আসলে এই জায়গায় কোনো বাধা প্রয়োগ করবে কিনা আপনার কি মনে হয়? গত ১৭ বছরে এই হাসিনা ফেসিবাদ হয়েছে এই যে গুপ্ত যে জিনিসটা, মানে স্বতন্ত্র যেটা থাকে, বুদ্ধিজীবী কালার যেটা থাকে, নিরপেক্ষ যে কালার থাকে, এগুলো একটা বন্যামী শব্দ হয়ে গেছে আমাদের দেশের। আপনি দেখেন নিরপেক্ষ শব্দ বলে যে পক্ষটা নেয়, এটি হচ্ছে আসল বদনামি। যে আমি নিরপেক্ষ, পক্ষ নিলাম আমি একটা। এর চেয়ে বদনামি তো আর কিছু হতে পারে না। আপনি আরেকটা দেখেন স্বতন্ত্র, স্বতন্ত্রতে যাবে। সে যদি আওয়ামী লীগের ফেসিস্ট হয়ে থাকে সে কিভাবে স্বতন্ত্র হবে? সে তো আওয়ামী লীগের ফেসিস্ট। সুতরাং এটা প্রশাসন দেখবে। সেটা জনগণ বুঝবে আসলে সে কি। তখন জনগণ সেটা সিদ্ধান্ত নেবে। নাম্বার 3 আপনি যেটা বলেছেন যে এই নির্বাচনে স্বতন্ত্রের নামে হোক, হাইব্রিডের নামে হোক, আওয়ামী লীগের আন্ডারগ্রাউন্ডে হোক, বিএনপির অন্দরমহলে হোক, বিএনপির সমর্থন নিয়ে হোক, কিংবা বিএনপির নেতার বাড়িতে গিয়ে হোক, কিংবা জামাতে ইসলামের নেতৃত্বে হোক, কিংবা জামাতের সমর্থন নিয়ে হোক, কিংবা অন্ধকারে থাকলে পরে দাড়ি-টাড়ি তো অনেক সময় বড় হয়ে যায়, দেখাও যায় উনি কি জামাত করে কিনা। এমনও যদি হয়, তারাও যদি এই নির্বাচনে অংশগ্রহণ করে, প্রশাসনকে এটা খেয়াল রাখতে হবে যে এই ধরনের কোনো মানুষ এই নির্বাচনে যেন অংশগ্রহণ না করে। যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, যাদেরকে বিচারের আওতায় আনার জন্য চেষ্টা করা হচ্ছে, এই কাজটা করবেন। গণতন্ত্রের শব্দ মানে এটা না যে আপনাকে গণতন্ত্রহীন করে আপনাকে হত্যা করেছে, ২ থেকে ৩ হাজার লোককে মেরে ফেলেছেন। আপনি ১৭ মাস পরে একবার ক্ষমাও চাইলেন না, মাপও চাইলেন না, আপনি বিচারও আপনার হইল না। আপনি বাঘের মতো করে আবার ফিরে আসবেন আর জনগণ মেনে নিবে? প্রশ্নই আসে না। এই কাজটা এই নির্বাচনের আগে একটা রাজনৈতিক দল কিছু সমর্থন তাদের চাইছিল। জনগণ এত মাইন্ড করেছে, তাদেরকে নির্বাচনে ধিক্কার জানিয়ে প্রতিহত করেছে। মানুষ বুঝতে পেরেছে যে এই কাজটা সঠিক হবে না। কারণ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি এই কাজটা করতে পারেন না। যে কাজটা অনেকেই করেছেন, এই জন্য প্রত্যাখ্যাত হয়েছে। ভবিষ্যতে যদি কেউ করে সেটাও প্রত্যাখ্যাত হবে। ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই যে আওয়ামী লীগ যদি স্বতন্ত্রভাবে নির্বাচন করেও ধরে নিলাম যাদের নামে মামলা নাই বা যারা আসলে ক্লিন ইমেজের নেতা রয়েছেন বা আওয়ামীপন্থী রয়েছেন। কিন্তু আসলে আওয়ামী লীগ না, আওয়ামীপন্থী ধাঁচের একটা মানুষ। এই মানুষরা যদি নির্বাচনে যায় তাহলে বিএনপি আসলে রাজনৈতিক দল হিসেবে কিভাবে সেটাকে মোকাবেলা করবে বলে আপনি মনে করেন? আসলে আওয়ামী লীগ গত ১৭ বছরে এমন আর ক্লিন আর ইমেজওয়ালা কোন আওয়ামী লীগের নেতাকে আমি আর খুঁজে পাই। ম্যাক্সিমাম লোক জড়িয়ে গেছে। কেউ বুদ্ধিজীবীতে আউট হয়েছে, কেউ চেতনার ব্যবসা করেছে, মুক্তিযুদ্ধের নামে ধান্দাবাজি করেছে। অনেক মুক্তিযোদ্ধা আওয়ামী লীগে ঢুকে চেতনার ব্যবসা করে এমন করেছে যে মুক্তিযোদ্ধারা অনেক জায়গাতে অপমানিত হয়েছে। আমরা তাকে প্রতিবাদ করে সঠিক ট্র্যাকে এনেছি। কারণ আপনি মুক্তিযুদ্ধ করেছেন বলেই আপনি যা মনে চায় তা করতে পারবেন। এটারও একটা লিমিটেশন আছে। মুক্তিযুদ্ধ করেছেন বলে আপনি ডাকাতি করবেন, চুরি করবেন, দখলবাজি করবেন, ধান্দাবাজি করবেন, চেতনার নামে আন্তাজি তদবিরবাজি করবেন, তাহলে আপনার বিচার হবে না? যেমন ২৪ অভ্যুত্থানের চেতনার নামে যারা ব্যবসা করেছে, যারা বন্ডামি করেছে, যারা এদেরকে উস্কিয়ে দিয়েছে, যারা চেতনার সাথে ১ম গাদ্দারি করেছে, করে এই চেতনাটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আজকে দেখেন এই চেতনার নাম ধরে একটা সংগঠন হয়েছিল হাসনাতদের নেতৃত্বে। এখন দেখছেন খুঁজে পাওয়া যাচ্ছে কাউকে? কারণ এই চেতনার ব্যবসা যারা করেন, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করে আওয়ামী লীগ মাটিতে মিশে গেছে। চেতনার ব্যবসা করে এই জামাত আর এনসিপি ২৪-এর চেতনার ব্যবসা করে ওরাও মাটির সাথে মিশে গেছে। এই বাংলাদেশে আর যাই হোক, আর চেতনার ব্যবসা দিয়ে কিছু করা যাবে না। আর আওয়ামী লীগের ক্লিন ইমেজ বলতে এখন আর লোক আমার চোখে পড়ে না। এরপরে আপনারা সাংবাদিক মানুষ যদি চোখে পড়ে, আপনি স্পেসিফিক সময় আসুক,
বললেন তখন দেখা যাবে ক্লিন ইমেজের লোক কিনা। ক্লিন ইমেজের লোক থাকলে আমি প্রথমেই বলেছি জনগণ যদি আগে ভোট দেয়, যদি মেনে নেয় আমাদের তো কোনো আপত্তি থাকার কথা নয়। আমরা আপত্তি করিও না। ৭১ সনে যারা ডিরেক্ট বিরোধিতা করেছে এবং রাজাকারের ভূমিকা রয়েছে, দেশের স্বাধীনতার বিপক্ষে ছিল, তাদেরকেও তো মানুষ ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। এমপি বানিয়ে এনেছে। তা আমরা কি করব? আমি আমরা চেষ্টা আপনার করেছি। এই জায়গাতে প্রশ্ন রাখতে চাই যে আওয়ামী লীগকে যেহেতু সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আওয়ামী লীগ নিশ্চয়ই জুলাই গণঅভ্যুত্থানে একটা গণহত্যা চালিয়েছে। সবকিছু ঠিক ছিল। আ আ আপনি যেটা বলছিলেন। একই আইনে কিন্তু ৭১ সালে যারা আ পাকিস্তানের সহায়তাকারী ছিলেন, তারাও কিন্তু আসলে এই সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হওয়ার মতো একটা অবস্থায় যাওয়া উচিত বলে আমি মনে করি। আর যেহেতু আওয়ামী লীগ যেই আ ইয়েতে ওয়েতে আসলে নিষিদ্ধ, একই ওয়েতে কিন্তু আসলে জামাতও নিষিদ্ধ হওয়া উচিত বলে মনে করি। কিন্তু এই আসলে জায়গায় জামাত এখনো রাজনীতি করতেছে। এই ব্যাপারটাকে কিভাবে ধন্যবাদ দেখছেন? আপনাকে। আপনার প্রশ্নের কিছুটা সূত্র ধরে আমি বলি যে, কোনো না কোনোভাবে আওয়ামী লীগকে জায়েজ করার একটা চিন্তা চেতনা অনেকের মধ্যে আসলে পরে এই জামাতে ইসলামের বিষয়টা চলে আসে। আসলে জামাতে ইসলাম তো যুদ্ধাপরাধী রাজনৈতিক দলই। তাদের নেতা গোলাম আজম সাহেব তো ওপেন বলেছেন ৭১ সনে তার ভূমিকা সে ক্লিয়ার করেছে। তারা পাকিস্তানের পক্ষ। তাদের এই বিচারটা যদি শেখ সাহেব সঠিক সময়ে করতেন, তাদেরকে যদি সাধারণ ক্ষমা ঘোষণা না করতেন, আইনটা যদি সঠিকভাবে চলত, তাহলে কিন্তু আজকে এই প্রশ্নই উঠত না। আজকে প্রশ্ন উঠছে ওই সময় তাদেরকে এইভাবে ক্ষমা করা। একটা যুদ্ধ হইলে পরে যুদ্ধ অপরাধীর বিচার হবে, এটাই স্বাভাবিক। এটাই দেশের সিস্টেম। আপনি যুদ্ধের মধ্যে নারী দর্শন করবেন, হত্যা করবেন, মেরে ফেলবেন, আপনার বিচার হবে না? তাহলে তো সারা জীবনই মানুষ এটা করবে। উচিত ছিল ওই সময় কাজটা করা। শেখ সাহেব সেখানে ভুল করেছেন। সেই ভুলের মাসুল উনি জীবন দিয়ে দিয়েছেন। তারপরে আমরা ভুল করেছি, আমরা সেই মাসুল দিচ্ছি। আমরা ২০০৪, ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত আমরাও ভুল করেছি এবং গত ১৭ বছরের মধ্যে ১ম ৭-৮ বছর আমরাও ভুল করেছি। আমি ভুল এইজন্য বলব। আমি যে আদর্শ লালন করি না, বিশ্বাস করি না। আমি যেই নেতার দল করি উনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে একটা দেশটাকে স্বাধীন করেছেন। আমি এই দল করে আমি তো কোনো অবস্থাতেই এই কাজটা করতে পারি না, যেই কাজটা আমার আদর্শের সাথে মানায়। আমি তখন ক্ষমতার জন্যে ভাবছি ক্ষমতায় যাব। ভোট হইলে আমার ভোট বাড়বে। সেই চিন্তা করে আমি এই সাথে জড়িয়েছি। এই জামাত ইসলামীর মতো দলকে আমরা মন্ত্রিত্বের ভাগ দিয়েছি। তাদের সাথে মিলে আন্দোলন করেছি। আমরা যখন বুঝতে পেরেছি ২০০৪ এ ২০১৪-১৫ তে যে এই কাজটা আমাদের ভুল হচ্ছে। আমাদের নেতৃত্বকে আমরা বলেছি যে, "এত বড় ভুল করা যাবে না।" তখন আমাদের নেতৃত্বের কিছু পার্ট বলেছেন যে, "জামাত ছাড়া ভোট করলে, আন্দোলন করলে আমরা হেরে যাব।" আমি আজকেও উনাদের সামনে প্রশ্ন করতে চাই। ২০২৬ সন, ২০১৩-১৪ সনে আমরা আমাদের আজকের প্রধানমন্ত্রীকে বলেছিলাম, আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম যে, "এই আর যাই হোক, জামাতে ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের সাথে আমাদের থেকে লাভ তেমন কিছু হবে না। লস হবে তাদের আদর্শ নিয়ে তারা বেঁচে থাকুক, বড় হোক, আমাদের তো লস নাই। আমরা আমাদের শহীদ জিয়াউর রহমান যে দর্শন রেখে গেছেন, যে আদর্শ রেখে গেছেন, সেটার মধ্য দিয়ে আমরা বেঁচে থাকবো।" এবং আমরা সেই চিন্তায় ছিলাম বলেই ১৭ বছরের একটা সফল অভ্যুত্থানের নেতৃত্ব আমরা দিতে পেরেছি। নেতৃত্ব দিয়ে ভোটেরও আমরা নেতৃত্ব দিতে পেরেছি। সেই ভোটের মধ্য দিয়ে জামাতের মতো রাজনৈতিক দল আমাদের সাথে ছিল না। তাদের সাথে সবচেয়ে বিরোধ আমাদের হয়েছে। তারা রাজনীতি আমাদের প্রতিপক্ষ হয়েছে। আমাদের বিরুদ্ধে এমনও কোনো কথা নাই যেটা বলে নাই। তারপরেও এদেশের মানুষ আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। প্রমাণিত হয়েছে যে আমাদের জামাত ছাড়া নির্বাচনে গেছি, এটাই সঠিক ছিল এবং এটাই আদর্শিক রাজনীতির সঠিক। আমরা জামাতের মতো রাজনীতি করবে। আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে গেছে। ওরা যদি ফিরতে পারে, ভোট যদি তাদেরকে আনে, তারা তাদের মতো রাজনীতি করবে। বামপন্থীরা, সাম্যবাদী দল, কমিউনিস্ট পার্টি তাদের মতো করবে। ইসলামী আন্দোলন তাদের রাজনীতি করবে। আমরা আমাদের রাজনীতি করব। জনগণ যদি মনে করে বিএনপিকে ভালোবাসে, আবার বিএনপিকে ক্ষমতায় দেবে। আজকে ৫০ বছরে তো আমরা বারবার ঘুরে, ঘুরে আসতেছি। কেউ তো আর আসতে পারতেছে না। যারা একবার আসে তারা যে কোথায় যায় হারিয়ে যায়। আর আমরা আসছি জনগণ আমাদেরকে ভাবে যে বিএনপি একমাত্র দল যেটা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলে আমরা সেই রাজনীতিটা করছি। সুতরাং আপনি যে প্রশ্নটা করেছেন, জামাতের আইনে যেহেতু জামাত নিষিদ্ধ ছিল এটাকে শেখ হাসিনা রাজনীতিকরণ করে ফেলেছে। যার জন্য ওইটা জনগণ অ্যাকসেপ্ট করে না। উনি এমন সময় এই কাজটা করেছিলেন যখন
শেখ হাসিনার পতন হচ্ছে তখন এটা করেছেন, তখন মানুষ থেকে নেয়নি। সুতরাং এখন আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করেছি, পতনের সময় নয়। তারা যেহেতু অন্যায় করেছে এই জন্য এটা করা হয়েছে। তবে আমি মনে করি এই ধরনের যুদ্ধ অপরাধ একটা আইন থাকা উচিত, মানবতা বিরোধী অপরাধের আইন থাকা উচিত। যখনই এই কাজটা যেই সরকারই করবে তার এই বিচারের কাজ করে তারা। সুতরাং সেই আইনের মধ্য দিয়ে যদি ভবিষ্যতে সুযোগ আসে যে জামাতে ইসলাম তার অপরাধের কারণে ব্যান হতে পারে, আওয়ামী লীগ ব্যান্ড আছে, তাদেরকে আইনের মধ্য দিয়ে আসতে হবে। এইভাবেই একটা সমাজকে পরিবর্তনের দিকে এগিয়ে নিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দৈনিক সকালে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।